দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। জরুরি অনুমোদন পেল রাশিয়ার ভ্যাকসিন স্পুতনিক ভি। মঙ্গলবার দুপুরে এই টিকার জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। মে মাসেই আসার কথা রয়েছে রাশিয়ার 40 লাখ ডোজ ভ্যাকসিন, যার মাধ্যমে টিকার কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ। এই টিকা দেশে উৎপাদনের জন্য ফর্মুলা গোপনীয়তার প্রয়োজনীয় নথিতে স্বাক্ষরও করেছে বাংলাদেশ। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা প্রতিরোধে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। যদিও এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো পায়নি, তবে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়ে বিশ্বের অন্তত 50টি দেশে প্রয়োগ করা হচ্ছে। এরই মধ্যে বিশ্বের 1 কোটির বেশি মানুষ নিয়েছেন স্পুটনিক ভি ভ্যাকসিন। ল্যান্সেটের গবেষণা বলছে এই টিকার কার্যকারিতা 91.6%। মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের জরুরি সভা শেষে বাংলাদেশেও স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ফলে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা রইল না। এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। সরকারি নথি অনুযায়ী রাশিয়া জানিয়েছে টিকা ক্রয়ে আগ্রহী হলে মে মাসেই পাঠানো যাবে টিকার চালান। তবে ওষুধ প্রশাসন বলছে আসতে পারে 40 লাখ ডোজ টিকা। আরও অল্টারনেটিভ চিন্তা করছি, যেমন সিনোফার্মের চায়নার সিনোফার্ম, এই ভ্যাকসিনটির বিষয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে একটি আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারবো। বাংলাদেশ রাশিয়ার স্পুটনিক ভি টিকা উৎপাদনে আগ্রহী হয় ফর্মুলা গোপন রাখার প্রয়োজনীয় চুক্তি ও নথিতে এরই মধ্যে স্বাক্ষর করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়ানরা বলেছে যে আমাদের নন ডিসক্লোজার যে চুক্তি আছে ডকুমেন্ট, সেটা সই করতে হবে, তারপরে কথা বলবো। সেটাও আমরা করে দিয়েছি তাড়াতাড়ি এবং তাদের সাথে আলোচনা হচ্ছে। দুদিন হলো দেশে বন্ধ করোনা টিকার প্রথম ডোজ। রাশিয়ার টিকা আসলে তা বেগবান হবে বলে মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ। তবে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তাদের জন্য অন্য টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছে কোভিড-19 জাতীয় পরামর্শক কমিটি। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারত থেকে টিকা আসতে দেরি হওয়ায় রাশিয়া, চীন কিংবা যুক্তরাষ্ট্র যে কোনো বিকল্প উৎস থেকে টিকা আনার চেষ্টা করছে সরকার। পাশাপাশি জরুরি টিকার চালান পাঠাতে আশ্বাস দিয়েছে ভারতও। কোভিড মোকাবেলায় চীনের উদ্যোগে এশিয়ার 6 দেশের পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়াল বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান বৈঠকে বাংলাদেশের আহ্বানে চীনও সহযোগিতার আশ্বাস দিয়েছে। লাকমিনা জাসমিন সোমার প্রতিবেদন। প্রতিবেশী ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশেও বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে ভারত থেকে সময়মতো টিকা না আসায় অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ সরকার। বিকল্প উৎস থেকে করোনার টিকা পেতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে করোনা মোকাবেলায় চীনের সাম্প্রতিক উদ্যোগ 6 দেশের মেডিকেল স্টোরেজ জোটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যোগ দেয় বাংলাদেশ। 6 পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমরা একটা জিনিস এখানে বলেছি আমাদের স্টেটমেন্ট শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমরা একটা জিনিস এখানে বলেছি আমাদের স্টেটমেন্টেও, যে আমরা বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য যা যা করার আমরা সব করব, এবং সেই কারণেই এই ফোরাম ছাড়াও আমরা আগে সার্কের নিয়ন্ত্রণাধীনে যখন ভারতের প্রধানমন্ত্রী গত বছরের মার্চ মাসে একটি ফান্ড তৈরি করেন, কোভিড ফান্ড, আমরা সেইটাতে শরিক হই। জরুরিভাবে টিকা পাঠাবে ভারত। G2G পদ্ধতিতে শুরু হবে রাশিয়ার টিকা উৎপাদন। টিকা দিতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র, জানান পররাষ্ট্রমন্ত্রী। আর ইন্ডিয়া ঢিলে করে আর এখন স্টপ করে দিয়েছে। এই স্টপ করার ফলে দেয়ার ইজ এ নেসেসিটি ফর সাপ্লাই অফ ভ্যাকসিন। আমরা বলেছি যে তোমরা আমাদের ভ্যাকসিন সাপ্লাই করো যত তাড়াতাড়ি পারো, এই লুক ফরওয়ার্ড। আমরা আমেরিকার থেকেও আনার চেষ্টা করতেছি। আমেরিকার নাকি অনেক সারপ্লাস অ্যাস্ট্রাজেনেকা আছে। 6 দেশের এই জোটে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে ভারতকেও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। আর আজকে এখানে চাইনিজরা ইন্ডিয়াকেও দাওয়াত দিয়েছে। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আপনারা কষ্ট করেন।
6 ঘন্টার ঝটিকা সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটালেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহি। ঢাকায় এসে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল ওয়ে ফেংহি। শিখা চিরন্তনেও শ্রদ্ধা জানান তিনি। তার সংক্ষিপ্ত সফরসূচিতে রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এছাড়া সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও বৈঠক। এর আগে সকালে চীনের প্রতিরক্ষামন্ত্রীকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 78 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 11,228 জনে। এছাড়াও গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3031 জন। এতে দেশে এখনো পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,51,659 জনে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই 24 ঘন্টায় মোট টেস্ট করা হয় 24,237 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 5,234 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,66,927 জন। এদিকে 24 ঘন্টায় বিশ্বে আরও 6,64,000-এর বেশি করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 10,500। গেল কয়েকদিনের তুলনায় ভারতে কিছুটা কমেছে সংক্রমণ। একদিনে দেশটিতে আরও 3,19,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 2,700 শতাধিক। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। এছাড়া ব্যাংকক থেকে 18টি অক্সিজেন ট্যাঙ্কার এবং ফ্রান্স থেকে আরও 21টি অক্সিজেন প্ল্যান্টও আমদানির ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। Personal protective equipment and other essential materials. I'll take the question, but Abraham. করোনা নিয়ন্ত্রণে লকডাউনের সময়সীমা দীর্ঘ হলেও সেই অনুযায়ী বাড়েনি জনসচেতনতা। শহরের রাজপথে গণপরিবহন ছাড়া সবকিছুরই যেন অবাধ চলাচল। চোখে পড়েনি তেমন কোনো প্রশাসনিক তৎপরতাও। সাধারণের চলাচল দেখে বোঝার উপায় নেই করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দেশ। রাজধানী ঘুরে আফরিন আনোয়ারের রিপোর্ট। 18 দফা নির্দেশনা দিয়ে করোনা নিয়ন্ত্রণে চলাচলে যে কঠোর অবস্থার কথা বলা হচ্ছিল, লকডাউনের দ্বিতীয় সপ্তাহে তার কিছুই চোখে পড়েনি। বদলে গেছে চলাচলে কঠোর নির্দেশনার সংজ্ঞাও। গণপরিবহন ছাড়া সড়কে রয়েছে প্রায় সব ধরনের যানবাহন। কমে গেছে পুলিশি তল্লাশিও। লকডাউন যতটা বৃদ্ধি করা হচ্ছে সে অনুযায়ী ফলপ্রসূ হচ্ছে না একদমই। দোকান খুলে রেখে লকডাউন, এটা আসলে ভারতের দিকেই আগাচ্ছে বলে আমার মনে হয়। লকডাউন প্রথম কয়েকদিন ভালোই ছিল, যখন শপিং মলগুলো খোলার পরে এখন মানুষ অবাধে চলাফেরা করতেছে। আর আপনার রাস্তায় যখন গাড়িগুলো চলাচলে অনেক কঠোরতা ছিল, আস্তে আস্তে এগুলো শিথিল হয়েছে। হওয়ার পরে মানুষ এখন স্বাভাবিক হয়ে গেছে, লকডাউনে তেমন কার্যকর দেয় না। ঢাকার অলিগলি আর রাজপথে সামাজিক দূরত্ব বলে কিছুই নেই। মাস্ক ব্যবহারেও মানুষ এখনো অসচেতন। আমার মনে হয় প্রত্যেকের মাস্ক ইউজ করা উচিত, হ্যান্ড স্যানিটাইজার, আর একটু দূরত্ব বজায় রেখে। আর যারা একটু সচেতন দেখা যাচ্ছে, যাদের খুব প্রয়োজন ছাড়া আমরা কেন বের হব। এখন তো মানুষ কিছুটা ছাড় পাচ্ছে, কেউ পাস পাচ্ছে, কেউ না পাচ্ছে, কেউ পেয়ে বেরোচ্ছে, কেউ না পেয়ে বেরোচ্ছে। প্রশাসনের কঠোর নির্দেশনার বাস্তবায়ন না হলে আর ব্যক্তি সচেতনতা বাড়ানো না গেলে বাংলাদেশেও তৈরি হতে পারে ভয়াবহ অবস্থা, এমন আশঙ্কা অনেকের। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনা ঠেকাতে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের জেরে 2 শতাধিক বাংলাদেশি অনিশ্চয়তা নিয়ে আটকা পড়েছেন কলকাতায়। তারা এখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ভিড় করেছেন। এদের বেশিরভাগই মেডিকেল ভিসায় ভারতে গেছেন। তাদের দাবি, আগে থেকে ঘোষণা দিলে এমন পরিস্থিতি তৈরি হতো না। অনেকে অবশ্য ছাড়পত্র নিয়ে এরই মধ্যে দেশে প্রবেশ করেছেন। ভাস্কর সর্দারের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। করোনা দ্বিতীয় আঘাতে বিপর্যস্ত ভারত। তীব্র সংক্রমণ ঠেকাতে প্রতিবেশী দেশ হিসেবে গেল সোমবার থেকে 14 দিনের জন্য সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। এর ফলে ভারতে মেডিকেল ও অন্যান্য ভিসায় অবস্থান করা প্রায় 300 বাংলাদেশি আটকা পড়েন। আমরা সেই কালকে 11টা থেকে এই পর্যন্ত আমরা এখনো বাসায়ও যাই না, আমরা এখানে এখনো অপেক্ষা করতেছি। আমরা বাংলাদেশে যাওয়ার জন্য আমরা এনওসির জন্য অপেক্ষা করছি। 2 দিন সময় পাইনি, রাত্রে সিদ্ধান্ত নিল, সকালে বর্ডার বন্ধ।
আটকে পড়াদের অনেকে অর্থ সংকটে রয়েছেন। ঈদের আগেই পরিবারের কাছে ফিরতে চান তারা। আমাদের কাছে টাকাও নেই, এখন আমরা কি করে এখানে থাকবো? বলে ছেড়ে দিয়েছে যে ইমার্জেন্সি বাংলাদেশে চলে যেতে, যে কোনো অবস্থায় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই সিদ্ধান্তের পূর্ণ বিবেচনা করা হোক মানুষের কথা ভেবে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা জানান, আটকে পড়াদের দ্রুত ফেরাতে কাজ চলছে। আমরা এম্বাসিতে দিন-রাত সার্ভিস দিয়ে যাতে ইনারা দ্রুত দেশে ফিরে যেতে পারে, সরকারকে জানাচ্ছি যাতে এই ব্যাপারে একটা দ্রুত সুরাহা করে। সোমবার ভারতের পেট্রাপোল সীমান্তে আটকে পড়া বাংলাদেশিরা ভিড় করেন দেশে ফেরার আশায়। পরে বাংলাদেশ দূতাবাসে বিশেষ অনুমতি সাপেক্ষে মঙ্গলবার বিকেল পর্যন্ত 40 জন দেশে প্রবেশ করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। দোকানপাট ও শপিং মল খুলেছে, বাড়ছে ক্রেতা সমাগম। বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, মার্কেটে ক্রেতা সমাগম কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি কতটা মানছেন মানুষ? বসুন্ধরা সিটিতে জানেন যে ঈদের পর, লকডাউনের পর আসলে যে দোকানপাটগুলো, শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে, তারপরে আসলে ক্রেতার সমাগম কিছুটা বেড়েছে। গণপরিবহন বন্ধ হওয়ার কারণেও হয়তো অনেকে আসতে পারছে না, তবে আশেপাশে যারা আছেন, যেহেতু ঈদের আর 2 সপ্তাহ বাকি আছে, সেজন্য আসলে আমরা এসে ইফতারের পরপরই আসলে বিভিন্ন দোকানগুলোতে লোক সমাগম বেড়েছে এবং ক্রেতারাও বলছিলেন তারা আসলে নতুন যে কালেকশনগুলো এনেছেন সেগুলো ক্রেতারা এসে দেখছেন এবং অনেকে কিনছেন। তবে তাদের যে আশানুরূপ বিক্রি হওয়ার কথা সেটা তারা হচ্ছে না, তবে তারা বলছিলেন যে সময় যত যাবে তাদের বিক্রি ততই বাড়বে। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই, কোন ধরনের ড্রেসগুলো বেশি চাহিদা? এখন তো একটু গাউন টাইপের ড্রেসগুলো একটু বেশি চাহিদা আছে, যে এরকম এই টাইপের কালেকশনগুলো। উনি যেমনটি বলছিল যে গাউন টাইপের যে কালেকশনগুলো আছে সেগুলো আসলে তাদের বেচা বিক্রি বেশি হচ্ছে, যেহেতু জানেন যে সারারা, গারারা সহ নতুন অনেক ধরনের কালেকশন এসেছে। তবে যেহেতু গরম পড়ছে, গরমের কারণে অনেকে আসলে সেই আরামটা খুঁজছেন বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য আসলে আরামদায়ক পোশাককে আসলে বেশি প্রাধান্য দিচ্ছেন। আপনি জানেন যে 2 দিন থেকে আসলে গরমটা অনেক বেশি বেড়েছে সেজন্য। এবং ঢাকার বিভিন্ন শপিং মলগুলোতে আমরা দেখেছি যে সবগুলোতেই তাদের আজকে 3য় দিন চলছে শপিং মল খোলার। গত 2 দিনের তুলনায় 3য় দিনে কিছুটা বেচা বিক্রি বেড়েছে। তারা প্রত্যাশা করছেন যে সামনে যে আরও 2 সপ্তাহের মতো আছে, তারপর সামনের দিকে আসলে তাদের বেচা বিক্রি আরেকটু বাড়বে। তো এই ছিল আসলে বসুন্ধরা সিটি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে ঈদবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে 313 জনকে চিহ্নিত করেছে পুলিশ। দুপুরে গণমাধ্যমকে কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। বলেন, মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতেই সাবেক আমির আল্লামা শফিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়। নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত। মতিঝিলে হেফাজতের তাণ্ডব ও দেশে ভারতের প্রধানমন্ত্রীকে আসাকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির অভিযোগে রিমান্ডে থাকা হেফাজত নেতা মামুনুল হকের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, হেফাজতে ইসলামের অর্থ যোগানদাতাদেরও চিহ্নিত করেছেন তারা। 313 জনের অর্থ প্রদান করে এরকম অর্থদাতা আছে। দেখা গেল যে হেফাজতে ইসলামের মাদ্রাসা ভিত্তিক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যে কাজগুলি ছাত্রদেরকে পড়ালেখানোর পাশাপাশি বড় ধরনের সমাবেশ সৃষ্টি করে বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডব চালিয়েছে। এই অর্থের যোগানদাতারা তারা আমরা একটু আমাদের তদন্তে আমরা বের করব। 2টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। এছাড়াও অরাজনৈতিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির মাওলানা আল্লামা আহমেদ শফিকে পদ থেকে সরিয়ে দিতে জুনায়েদ বাবুনগরীর বাসায় বৈঠক হয়েছিল বলেও মামুনুল হক পুলিশকে জানিয়েছেন। 10/9/2020 খ্রিস্টাব্দে যেটা হলো যে আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল, মাওলানা নুরুল ইসলাম বাবুনগরী তার বাসায় বৈঠক করে। উক্ত বৈঠকে হেফাজতের নিয়ন্ত্রণের
নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আল্লামা শফি হুজুর অনুসারীদের যে মাদ্রাসা হতে বিতাড়িত করে। মামুনুল হককে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডে আনা হতে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বসিলার এক বাসা থেকে তাকে উদ্ধার করা হয়, পরে তার বাবার জিম্মায় তাকে দেয়া হয়েছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদে পর্যায়ে নিচ্ছে একটু বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন দলমত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে শেরে বাংলা একে ফজলুল হকের 59তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দল মত নির্বিশেষে সবাইকে আজকে বলবো আসুন আমরা ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি, করোনাকে পরাজিত করি। আসুন আমরা আজকে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াই এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ভাগ্য উন্নয়নের, মানুষকে বাঁচানোর জীবিকার রাজনীতি করি। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। অসহায়ের পাশে বিত্তবানদের দাঁড়াতে আহ্বানও জানান তিনি। করোনাকালে কর্মহীন দুস্থ অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় 2.5 কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে। তাই এ সময় দরিদ্রদের পাশে দাঁড়ানো জরুরি। করোনাকাল চলছে, তার উপর রমজান ও আসন্ন ঈদ, এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছে। কর্মহীনদের জন্য সরকার থেকে অবশ্য মূল উদ্যোগ নিতে হবে। মানুষের সহযোগিতায় যাদের বেঁচে থাকার অবলম্বন সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো কাজের সুযোগ যাদের মেলে না, এমন কিছু মানুষই নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন করোনা রোগীদের সেবা। বৃহন্নলা নামের সামাজিক সংগঠনের হাত ধরে এই করোনা নামক অতিমারী মোকাবেলায় তারাও অগ্রগামী হয়ে উঠেছেন করোনা যোদ্ধা। ঢাকা মেডিকেলে কোনো রোগী আসলেই তাদের সেবায় ছুটে আসা কয়েকজন ট্রান্সজেন্ডারের গল্পটা এমনই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব, ছবি তুলেছেন জহিরুল ইসলাম টুটুল। তারাও মানুষ, যদিও দীর্ঘ আলোচনা সমালোচনার পর তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মিলেছে রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। বাড়ি বাড়ি গিয়ে কিংবা রাস্তায় মানুষের সহযোগিতায় এই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু তারা শুধুই কি মানুষের সহযোগিতার পাত্র? ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনে স্বেচ্ছাশ্রমরত তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো দিচ্ছেন ভিন্ন বার্তা। করোনায় সবাই যখন ঘরবন্দি, তখন স্বেচ্ছাসেবী সংগঠন বৃহন্নলার হাত ধরে তারা দিয়ে যাচ্ছেন রোগীর সেবা। করোনা অতিমারির শুরু থেকেই কিন্তু বৃহন্নলার 15 সদস্যের একটি টিম মাঠে রয়েছে। টিমের মধ্যে কিন্তু 10 জন এই ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্যরা কিন্তু রয়েছেন। যারা আসেন দূর দূরান্ত থেকে, যে রোগীরা আসেন, হয়তো অনেকের সাথে একজন স্বজন আসেন, দুজন স্বজন আসেন। তারা বা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে রোগী সামাল দিবেন, কিংবা তাদের ব্যাগের সামাল দিবেন। যে মৃত যারা বের হয়, যে লাশগুলো বের হয়, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে স্থানান্তর করার জন্য আমরা সহযোগিতা করি। পরিবার ও সমাজের কথা চিন্তা করে পারিবারিক পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এমনই একজন মুনমুন। জানান করোনার ভয় উপেক্ষা করে এই সেবায় সামিল হওয়ার উদ্দেশ্য। তো এখানে মানুষ যখন একজন রোগী আসে, সে সর্বোচ্চ অসহায় থাকে, একজন মুমূর্ষু রোগী। তখন তার পাশে কে, একজন সুইপার না একজন ট্রান্সজেন্ডার না একজন ডক্টর, সেটা কিন্তু সে ভাবে না। মানুষ আনন্দের সাথে বা খুব দুঃখ ভরা মন নিয়ে আসলেও আমাদের সেবাটা গ্রহণ করে, আর এটাই আমাদের ভালো লাগা। আমি ঘরে না বসে থেকে ঢাকা মেডিকেলের সামনে যদি সার্ভিসটা দেই, তাহলে আমার এখান থেকে হয়তো কোনো টাকা আসতেছে না, কিন্তু আমি ঘরে বসে থাকা যেখানে মানব সেবা হচ্ছে না। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, বাস্তবতা হলো এদের বিষয়ে অনেকেরই নেতিবাচক ধারণা রয়েছে। এজন্য প্রাথমিকভাবে সীমিত পরিসরে রোগীর সেবায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কারণে আবার কোনো পেশেন্ট যেন অস্বস্তি বোধ না করে, তো সেটাকে মাথায় রেখে তাদেরকে আমরা সীমিত আকারে অনুমোদন দিয়েছি। জানান, রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও রয়েছে নজরদারি।
হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। আমের রস ভেবে যারা ম্যাঙ্গো জুস খান, তাতে কতটা আছে আম? আমের এমন জুসই সাভারের একটি কারখানা তৈরি করছে পচা দুর্গন্ধযুক্ত পাল্প দিয়ে। আর একটি দুটি নয়, কারখানাটিতে বিভিন্ন কোম্পানির 32টি নামী ব্র্যান্ডের জুস ও পানীয় বানানো হচ্ছে অবৈধভাবে। খাদ্যে আতঙ্ক ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে তৃতীয় পর্ব। মেহেদী হাসানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ম্যাঙ্গো জুস উৎপাদনে ব্যস্ত এই কোম্পানি, তবে নিজেদের নামে নয়, নামী কোম্পানির নাম ব্যবহার করে বিপুল পরিমাণ জুসের বোতল ও কার্টন সাজিয়ে রাখা বাজারে ছাড়ার অপেক্ষায়। কি দিয়ে তৈরি হয়েছে এই জুস? খুঁজতে বেরিয়ে আসে জুস তৈরির রসদ, আমের পাল্প। সারি সারি সাজানো ড্রাম ভর্তি এই পাল্প দিয়ে কিছু আগেই তৈরি হয়েছে সুস্বাদু জুস, কিন্তু এই পাল্প তো ভয়ানক পচা দুর্গন্ধযুক্ত। এটা পচা দুর্গন্ধ বাইরে হচ্ছে, যা তাদের কাগজপত্র লেখা আছে মেয়াদোত্তীর্ণ, তারা মেয়াদোত্তীর্ণ, আমরা হাতে নাতে ধরছি। রহস্য বেরিয়ে পড়লে সংবাদকর্মীদের বোঝালেন এই পাল্প আর ব্যবহার করবেন না। একই কোম্পানি বানাচ্ছে হরেক রকম পণ্য, কিন্তু তাও আবার নিজেদের ব্র্যান্ড নয়, বানাচ্ছে দেশের নামি দামি এরকম 4 থেকে 5 ধরনের জুস, তাও আবার ভেজাল এবং পচা আমের পাল্প দিয়ে। শুধু তাই নয়, এই কোম্পানিটি পানিসহ এরকম 31টি প্রোডাক্ট বানাচ্ছে, যা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে মানব স্বাস্থ্য। কি নেই কারখানাটিতে? পাশেই বানানো হচ্ছে একাধিক নামী ব্র্যান্ডের পানীয়। তাদের নিজস্ব পণ্য কম জনপ্রিয় বলেই নাকি এইসব ব্র্যান্ডের পণ্য বানাচ্ছে তারা। দুটি কোম্পানির সাথে উৎপাদনের চুক্তি দেখাতে পারলেও বাকিগুলো অবৈধভাবেই তৈরি করছে। ডিএসটা অনুমোদন নেই এরকম কোনো খাদ্য বানানো কারোর পক্ষেই মোটামুটি সমীচীন না আমি মনে করি। অন্যায় করছে অবশ্যই, যদি আমরা বাড়িয়ে থাকি তাহলে অবশ্যই অন্যায় করছে। কারখানার গোডাউনে দেখা গেল রাসায়নিক ও রঙের মজুদ। এই কারখানার উপরতলায় চলছে আরো বড় কারবার। বিপুল পরিমাণ চানাচুর সহ নামী ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য আগেই তৈরি করে রেখেছে। অনিয়মের দায়ে কারখানাটিকে জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সিএম লাইসেন্স বেশ কয়েকটি রিনিউ করা নেই এবং আর কয়েকটি একদম লাইসেন্সই তাদের কাছে নেই। সবকিছু অপরাধে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী 5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। হ্যাঁ, এগুলো আমার নষ্ট পাল্পের তৈরি 2টা ব্যাচ হয়েছে, সবগুলো আমরা হেল্ড আপ করে দিয়েছি। এগুলো মাস্ট বি ড্রেন। পরে উৎপাদিত ভেজাল এসব জুস ধ্বংস করে কারখানাটি। জুসের প্রবলেম, হ্যাঁ জুস ভালো না, গন্ধ। মিথ্যা বা প্রতারণামূলক লেবেলিং তৈরি করে কোনো ব্র্যান্ডের খাদ্যকে নতুনভাবে মোড়কজাত করে ভেজাল খাদ্য তৈরি করার যে প্রবণতা, এটা কোনো একটা সিঙ্গেল সংস্থা এটা নিয়ন্ত্রণ করা খুবই অসাধ্য একটা কাজ। এক্ষেত্রে সবাই সম্পৃক্ততা দরকার। বিশ্লেষকরা বলছেন, খাদ্য উৎপাদনে অনিয়ম ভেজাল দূর করতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে চলমান দাবদাহ আরও 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি শুরু হবে, এরপরই কমতে থাকবে এই অসহনীয় উত্তাপ। আবহাওয়া গবেষকরা বলছেন, সূর্যের তাপ শোষণ করার মতো পর্যাপ্ত জলাশয় না থাকায় গেল 20 বছরের স্বাভাবিক সময়ের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েকদিন ধরে গোটা দেশে যেন উত্তপ্ত করায় প্রতিনিয়ত রেকর্ড ভাঙছে তাপমাত্রার। প্রচন্ড তাপে অতিষ্ঠ জনজীবন, রমজানের দিনে সেই মাত্রা সীমা ছাড়িয়েছে। তপ্ত গরমে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন নানান রোগ বালাইয়ে। খুব প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে গাড়ি চলে খুব জটিল অবস্থা। গরমের সময় কষ্ট বাইরা যায়, এখন লকডাউনে ভাড়া কম, নানানভাবে নানান পেরেশান। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40-এর কাছাকাছি। আগামী 2 দিনও কমার সম্ভাবনা নেই এমন দাবদাহ। শুক্রবার থেকে কাল বৈশাখী ঝড় শুরু হলেও বৃষ্টির পরিমাণ থাকবে কম। 30 তারিখ এবং আগামী মাসের 1-2 তারিখে সারা বাংলাদেশের কোথায় কোথায় ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণটা কম থাকবে, কিন্তু বাতাস এবং শিলাবৃষ্টির পরিমাণটা বেশি হবে এটা। আর এই যে তাপদাহ চলতেছে, এটা মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপ প্রবাহ সারা বাংলাদেশে আগামী 2 দিন অব্যাহত থাকবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট অঞ্চলের এমন তাপমাত্রা নিয়ে গবেষণা করেছেন আবহাওয়া গবেষক আশরাফ দেওয়ান। তিনি জানান, উন্মুক্ত জলাশয় ভরাট, সবুজ বিনাশ ও কংক্রিটের আধিক্যের কারণে ক্রমে বাড়ছে তাপমাত্রা। তাতে করে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে প্রাণের ঢাকা। দিনের বেলার তাপমাত্রা বাড়ছে, এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি 2.7
7-4 ডিগ্রি সেলসিয়াস প্রায় যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে একটা সময় গিয়ে আপনার বসবাস করার মতো পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই কারণে যে তাপমাত্রা আপনার সবকিছুকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঢাকা এবং চট্টগ্রামে যে পরিমাণ আপনার কনক্রিটের নগরী হচ্ছে, জনঘনত্ব এতই বেশি, এই দুইটাই হচ্ছে মূলত কারণ যে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে আপনার বনভূমির পরিমাণ, গ্রিনারি এরিয়ার পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে। গবেষণায় বলা হয় ঢাকায় দিনে গরম বেশি থাকলেও রাতে কিছুটা কম, কিন্তু চট্টগ্রাম ও খুলনায় দিনের তুলনায় রাতে তাপমাত্রা বেশি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। করোনার প্রকোপ থাকলেও ঈদের দিন ঘনিয়ে আসায় মার্কেটমুখী হচ্ছেন মানুষ। দোকান খোলা রাখার পর স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকিও বাড়িয়েছে মার্কেট কমিটি। তবে এত কিছুর পরও আবারও ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। আলী তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিক্সা এবং অন্যান্য যানবাহন করে শপিং মলে যেতে হচ্ছে ক্রেতাদের। ঈদ সামনে রেখে মার্কেটগুলোয় ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মলগুলোর কেনাবেচার বিষয়ে তদারকি রয়েছে বলে জানায় দোকান মালিক সমিতি। প্রতি দোকানে এগুলো সব তদারকি করছি যে কেউ যেন কোনো মাস্ক ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। অনেক দোকানে আছে যেমন 15-20 জন কর্মচারী আছে, ওই দোকানে আমি বলেছি 4 থেকে 6 জন কর্মচারী রাখার জন্য, যাতে স্বাস্থ্যবিধি মেনেই আর যাতে কাস্টমার আসতে যাতে কোনো সমস্যা হয়। করোনায় ভয়াবহতা ও লকডাউনের কারণে এবারও ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। প্রয়োজন আছে তারা অবশ্যই নিরাপদভাবে, স্বাস্থ্য সচেতনভাবে মার্কেটে আসবেন, কেনাকাটা করবেন আমাদের কাছ থেকে। এখন এই সময় যে তুলনায় ক্রেতা হওয়ার কথা ছিল সেই তুলনায় তো অনেক কমই। তবে মানুষের জীবন ও জীবিকার বিষয়ে বিবেচনা করে শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 স্পোর্টস। সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ক্যান্ডিতে অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট ড্রর পর সিরিজ জয়ের লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্ট নিয়ে আলাদা কাজ করিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। 2 ম্যাচ টেস্ট সিরিজের ক্যান্ডিতে প্রথম টেস্ট হয়েছে ড্র। 2 ইনিংসে দুদল রেকর্ড সংখ্যক রান সংগ্রহ করেছে, এজন্য টেস্ট শেষে উইকেট নিয়ে হয়েছে নানান আলোচনা। একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে 29 এপ্রিল মাঠে নামবে বাংলাদেশ। শেষ করছে এখনকার সংবাদ। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।